পূরবী বিছানা থেকে ব্যথায় উঠতে পারে না। মমতা এসে পেন কিলার খাইয়ে দিয়েছে। সাত দরজায় দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে, মুখটা কিঞ্চিত বাঁকা করে শুধু দেখে যাচ্ছে। পূরবী ব্যথা কমে এলে সাত আবার চলে যায় ঘুমোতে। যার সময় তার বিখ্যাত বকাটাও দিয়ে যেতে মিস করে না। সাথে বলে যায়, বজ্জাত মেয়ে, হাঁটতে শিখেনি এখনো এই বয়সে। মায়া একে কাল থেকে হাত ধরে হাঁটা শিখাবে, যাতে বারবার এই পরিস্থিতিতে না পড়তে হয়। শরীর বড্ড খারাপ লাগছে তার, একটু রেস্ট নিতেই হবে। মমতা পূরবীর মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করে, এখন কেমন লাগছে? ভালো, ব্যথা নেই। হুম। বকুল ফোন দিয়েছিল। বকুলের 4 দিন পর বিবাহ। তোমার সাথে কথা বলতে চেয়েছে। আমি যাব বড় মা। অবুঝের মতো কথা বলো কেন? তুমি কি তোমার আগের লাইফে ফিরে যেতে চাও? তুমি চাইলেই আমি যেতে দিতে পারি না। তুমি হয়তো জানো না, আমি অনেকগুলো এনজিও এর সাথে অ্যাড আছি এবং নিজে একটি বৃদ্ধাশ্রম চালাই। আমি তোমার সাথে অন্যায় কিছু হতে দিতে পারি না। আমি ছদ্মবেশে যেতে চেয়েছিলাম বড় মা। সাত কি বলে গেল শুনতে পাওনি? ঠিকভাবে হাঁটতেই পারো না, আর তুমি নাকি ধরবে ছদ্মবেশ? আমি তো দৌড়তে গিয়ে পড়ে গিয়েছি। ছদ্মবেশের সাথে হাঁটার কি সম্পর্ক বড় মা? সম্পর্ক অবশ্যই আছে। ধরো তোমাকে কেউ চিনে ফেললো, তখন তোমাকে পালানোর জন্য দৌড়াতে হবে, আবার হাঁটতেও হবে। তখন কি করবে? পড়ে গিয়ে কোমর ভেঙে তাদের হাতে বন্দি হবে, তাই তো? আমার খুব খারাপ লাগবে বড় মা। হুম। বড় মা, মিস্টার ডাক্তারের বিয়ে দিচ্ছেন না কেন? চলুন আমরা মিস্টার ডাক্তারের বিষয়ে আলোচনা করি। বাড়িতে নতুন একজন আসবে, যে আপনার সংসার আলোকিত করবে। অনেক মেয়ে দেখেছি, সে এখন বিয়ে করবে না মানে করবে না। অস্ট্রেলিয়া যাবে, স্টাডি শেষ করবে, দেন বিয়ে নিয়ে চিন্তা করবে। বড় মা, কখনো দেখেছেন কেউ একজনকে ভালোবেসে অন্য কাউকে বিয়ে করার জন্য পছন্দ করে? আমার ছেলের জন্য অনেকেই পাগল, কিন্তু ও কাউকে পাত্তা দেয় না। আপনি ভুল জানেন বড় মা। মিস্টার ডাক্তার পাশের যে নীল বিল্ডিংটা আছে, সেখানের একটা মেয়ের সাথে রিলেশনে আছে। মেয়েটার নাম রিভা, তার বড় বোনের নাম নোভা। আমার সাথে কথা হয়েছে। এটা হতেই পারে না। সাত কাউকে পছন্দ করলে আমাকে ঠিকই বলতো। আপনি বিশ্বাস না করলে ভোরে দেখতে পারেন, বেলকনিতে খেয়াল করলেই দেখতে পাবেন। তুমি সত্যি বলছো? একদম। মমতা চিন্তায় পড়ে যায়। তার আড়ালে সাত কিভাবে সম্ভব? যখন বিয়ের কথা বলা হয়েছে, তখনই বলে দেওয়া উচিত ছিল সাদের। কিন্তু সাদ তো এমন ছেলে না যে এত বড় কথাটা আড়াল করে রাখবে। পূরবীর রুম ছেড়ে উঠে যায় মমতা। পূরবী কাঁথা টেনে মুচকি হাসতে হাসতে ঘুমের পথে পাড়ি জমায়। সাদের খবর পেয়ে নূর এসেছে। এসেই দেখে পূরবী সোফায় বসে বসে চা পান করছে। মিষ্টি একটা সুগন্ধ ভেসে আসছে। পূরবী ফ্রিজ খুলতে চা পাতার পলিগুলো দেখতে পায়। জমিলাকে জিজ্ঞাসা করলে বলে, এই চা পাতা চা নাকি সাদের খুব ফেভারিট। সে সিলেটে গেলে কয়েক পলি চা পাতা নিয়ে আসে। পূরবী আর লোভ সামলাতে পারে না, জলদি চুলোয় চা বসিয়ে দেয়। জমিলার হাতে 1 কাপ সাদের কাছে পাঠিয়ে দিয়ে সোফায় বসে আরাম করে সে চা খাচ্ছে। নোরা জিজ্ঞাসা করে, হোয়াটসঅ্যাপ বিউটি, দেখি দেখি, ঢাকার হাওয়া পেয়ে তো দেখি আরো সুন্দর হয়ে গেছো। পূরবী উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করে, আপু কেমন আছো? অনেকদিন পর। হুম। তা শুনলাম তোমার নাকি কোমর ভেঙেছিল, ঠিক হয়ে গেছে? তো হুটহাট কোমর কেন ভাঙে? হুম। তাও আবার সাদের রুমে? নুরাকে কিছু বলা যাবে না। যাই হোক, ওটা অ্যাক্সিডেন্ট ছিল। নুরা শুনলে একে আবার 2 সিডেন্ট কাতে উঠে পড়ে লাগবে। পূরবী আবার কথা ঘুরায়, বাবুকে নিয়ে আসলে না কেন আপু? লুকমি, সোজা হসপিটাল থেকে এসেছি। সাদের সাথে একটু দেখা করে চলে যাব। আরেকবার আসলে বাবুকে নিয়ে আসবে আপু। আচ্ছা। নুরা সাদের সাথে দেখা করে চলে যায়। সাদ নিজে গিয়ে এগিয়ে দিয়ে আসে। বাসায় ফেরার সময় ডাইনিংয়ে দেখা হয়। পূরবী কোনো কথা বলে না, নিজ দিক হয়ে খাবার শেষ করে উঠে যায়। সাদ ফ্রেশ হয়ে আসতে আসতে পরদিন সকাল থেকে মমতা খেয়াল রাখে সাদের উপর। পূরবীর কাজটা আজ নিজে করে। কফির মগটা বেলকনিতে নিয়ে আসে। মাকে হঠাৎ কফি আনতে দেখে হকচকিয়ে যায় সাদ। মনে মনে প্রশ্ন জাগে, বজ্জাত মেয়েটা কেন এলো না? এখনো ঘুমোচ্ছে নাকি, নাকি শরীর খারাপ? এদিকে বেলকনিতে এসে মমতা নজর ফেলে রিভার উপর। সাদের এক্সপ্রেশন দেখে যা বোঝার বুঝে যায়। পরপর 2 দিন দেখে শিওর হয় যে তার ছেলে আর রিভার মাঝে কিছু একটা ঘটছে। পূরবী যা বলেছিল তাই সত্যি হয়। পূরবীকে খবরটা দিতে খুশিতে বাকবাকুম পায়ে প্রস্তাব করে বসে। বড় মা, আমি তাহলে রিবাবুকে খবরটা জানিয়ে দিচ্ছি, তার বাবা মাকে প্রস্তাব নিয়ে আসতে বলে দিচ্ছি। মমতা মুচকি হেসে বলে, তো তুমি ঘটকের কাজটা করবে?
হজের সমান সওয়াব পাওয়া গেলে ঘটকালি তো করতেই হয়, ভবিষ্যতে আরও করব। রিভা মেয়েটাকে আগেও কয়েকবার দেখেছি, মেয়েটা যথেষ্ট সুন্দরী, তবে আমার ছেলের জন্য আমি তার থেকে আরও বেশি সুন্দরী মেয়ে এক্সপেক্ট করছিলাম, কিন্তু সাদা যেহেতু পছন্দ সেহেতু আর না করার কিছু নেই। আমি কথা বলে বুঝলাম রিভা আপু মিস্টার ডাক্তারকে অনেক ভালোবাসে। মিস্টার ডাক্তার সারপ্রাইজড হয়ে যাবে একদম। পূরবী নোভার সাথে দেখা করে, নোভা এত খুশি হয় যে পূরবীকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায়। তাদের বাবা মা নানু বাড়িতে গিয়েছে, সেখান থেকে আসলেই দু বোন সহ বাবা মাকে নিয়ে উপস্থিত হবে জানায়। সাদ বাড়ি ফিরে 9টা-10টার দিকে, অনেক সময় হসপিটালে চাপ থাকায় আরও লেট হয়। ঢাকাতে দুটো হসপিটালে বসে এখন, ব্যস্ততায় ডুবে থাকে প্রতিটা মুহূর্ত। বাড়ি ফিরে লিভিং রুমে আসতেই পূরবীর রুমটার দিকে নজর পড়ে। মেয়েটাকে দুদিন হলো দেখে না, শরীর খারাপ নাকি? একবার গিয়ে দেখে আসলে সমস্যা কি? যেই ভাবা সেই কাজ। পূরবী জানালার গ্রিল ধরে বাইরের দিকে তাকিয়ে আছে। বাতাসে তার খোলা চুলগুলো উড়ছে, পেছন থেকে মুখটা দেখা যাচ্ছে না, তবুও বোঝা যাচ্ছে বাইরের আলোয় তাকে ভীষণ মায়াবী লাগছে। গুটি গুটি পায়ে পূরবীর পেছনে এসে দাঁড়ায় সাদ। উড়ো চুলগুলো উড়ে একদম সাদের চোখে মুখে শুয়ে দিচ্ছে। সাদ পকেটে দু হাত ভরে দিয়ে চোখ বন্ধ করে নেয়। পূরবী বিন্দুমাত্র টের পায় না তার পেছনে যে একটা জলজান্ত মানুষ দাঁড়িয়ে আছে। অনেক সময় পর বাইরের রাত্রিবিলাস শেষ করে পিছু ঘুরতে সাথে সাথে ধাক্কা লাগে পূরবীর। পূরবী ভয়ে চিৎকার দিতে যাবে, তখনই সাদকে দেখে দুহাত মুখে চেপে আওয়াজ বন্ধ করে। সাদ চোখ বন্ধ রেখেই ধীর গলায় বলে, কখনো জানালা খুলে ঘুমোবে না। কেন? জানালার পাশে রাতে অনেক কিছুই আসতে পারে তোমার উপর নজর ফেলতে। ভূত? ভূত বলতে কিচ্ছু নেই, তবে জিন জাতি আছে। কুমারী মেয়েদের প্রতি তাদের একটু নজর থাকতেই পারে। আপনি সব বিশ্বাস করেন? সত্য সবসময় বিশ্বাস্য। হুম। আপনি হসপিটাল থেকে ফিরলেন তাই না? আমাকে ডাকলেই তো হতো। কিছু বলবেন? হুম। দেখতে এসেছে তুমি ঠিক আছো কি না। তাহলে চোখ বন্ধ করে আছেন কেন? কোনো কোনো সময় চোখ বন্ধ রাখাটাই ভালো। কেন? আমার অস্বস্তি হচ্ছে। চোখ খুলুন। আসছি। সাদ চলে যাওয়ার জন্য পা বাড়ায়। পূরবী ডেকে বলে, কিছু বললেন না তো মিস্টার ডাক্তার? সাদ দরজায় গিয়ে দাঁড়ায়, পেছনে না ঘুরে বলে, তুই অসুস্থ ভেবেছিলাম না দেখতে পেয়ে, তাই দেখতে এসেছিলাম। আর না, কিছু না। আমার মন খারাপ মিস্টার ডাক্তার, অনেক মন খারাপ। আমার আপুর বিয়ে, কিন্তু সেখানে আমি নেই। আপু ফোন দিয়ে কান্নাকাটি করছিল। আমার ভীষণ কষ্ট হচ্ছে। পূরবীর চোখ থেকে টুপটুপ করে দুফোঁটা জল পড়ে। সাত তাচ্ছিল্য হেসে বলে, তোমার ভাগ্যটাই খারাপ পূরবী। এতে কারো হাত নেই। তবে আমি তোমাকে জলে ফেলে দিব না। মানুষ হয়ে যদি মানুষকে সাহায্য না করতে পারলাম, তাহলে কেমন মানুষ হলাম? যাই হোক, তুমি কি পড়াশোনা করতে চাও? হুম। আমি আমার পেপারস সাথে নিয়ে আসছি। প্রত্যয়নপত্রটি তুললেই আবার ভর্তি হতে পারবো। ট্রান্সফার করানো যাবে কিনা রেজিস্ট্রেশন অলরেডি হয়ে গেছে। এর লস হয়ে গেল তাহলে। হলে হোক, কিছু করার নেই তো। খুব সিরিয়াস মনে হচ্ছে পড়াশোনার ব্যাপারে। ভেরি গুড। কোন গ্রুপ? সায়েন্স। কি হতে চাও? ডাক্তার। বেশ। তো এসএসসি রেজাল্ট কি তোমার? গোল্ডেন। মুচকি হাসে সাদ। মাকে বলো তোমার পেপারস আনার ব্যবস্থা করতে। আমি তোমাকে কোনো কলেজে দেখে এডমিট করানো যায় কি না। আসি। সাদ চলে যায়। পূরবীর খুশিতে চোখে জল চলে আসে। ডিনারে বসেও নাক টেনে টেনে খাবার খায় পূরবী। জমিলা পূরবীর কান্না দেখে অস্থির হয়ে যায়। বারবার জিজ্ঞাসা করে, পূরবী কাঁদছো কেন? কিন্তু পূরবী কোনো উত্তর দেয় না। সে মনের আনন্দে চোখের জল ফেলে আর খেতে থাকে। এমন অবস্থা দেখে সবাই অবাক হয়ে খাওয়া বাদ দিয়ে পূরবীর দিকে তাকিয়ে থাকে। সাদ মুচকি মুচকি হাসে। পূরবীর মুড অন করতেই স্টাডির কথা বলছিল সাদ। এবার দেখা যাচ্ছে সত্যি সত্যি মেয়েটাকে এডমিট করাতে হবে, নয়তো ভীষণ কষ্ট পাবে। মমতা ফোন দিয়ে কয়েকবার কথা হয় বকুলের সাথে। দুবোনের মধ্যে হিংসে থাকলেও রক্তের টান ঠিকই প্রকাশ পায় সময় হলে। দুজনেই ফোনে কান্নাকাটি করে। পূরবী কাঁদতে কাঁদতে বলে, আমার দুঃখের সময় তুমি ছিলে আপু, আর আমি তো তোমার সুখের সময়ও থাকতে পারলাম না। বকুল পূরবীকে সান্ত্বনা দেয়। বিয়ের পর পূরবীর সাথে গিয়ে দেখা করে আসবে বলে। তাতেও কাজ হয় না। বিয়ের আগের দিন রাতে পূরবী না খেয়েই থাকে। সকালেও ডাইনিংয়ে যায় না। জমিলা খাবারটা পূরবীর রুমেই দিয়ে যায়। খাবার যেমন ছিল তেমন প্লেটই রয়ে যায়। মমতা খবর শুনে পূরবীর কাছে এসে কাঁধে হাত রাখতেই পূরবী হাউমাউ করে কান্না জুড়ে দেয়।